কি হয়েছে লিমা? কখন থেকে তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? তোমার হাতে এটা কি? দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো একটা ডায়েরি। হ্যাঁ, স্টোর রুমে জিনিসপত্র রাখার সময় আমি এটা পেলাম। হয়তো বা আগের ভাড়াটিয়া রেখে গেছে। এগুলো ছাড়ো, আমার খুব ক্ষুধা পেয়েছে। রান্না তো অনেকক্ষণ আগেই শেষ। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। তাড়াতাড়ি এসো, আমি কিন্তু তোমাকে আর ডাকতে পারবো না। এমনিতে ক্ষুধায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আমি লিমা। বোঝাই যাচ্ছে আমি এই ফ্ল্যাটে নতুন এসেছি। আমার হাজবেন্ড একজন সরকারি কর্মকর্তা আর আমার ছেলে মিহির, ওর বয়স মাত্র 2 বছর। আমরা এই তিনজন মিলেই আমাদের সুখী পরিবার। ঘর গোছানো শেষ হলে যে জিনিসপত্রগুলো স্টোর রুমে রাখা উচিত সেই জিনিসগুলো আমি স্টোর রুমে এক এক করে রাখছিলাম, কিন্তু তখনই আমার চোখ পড়লো স্টোর রুমের এক কোনায় পড়ে থাকা একটা পুরনো ডায়েরির দিকে। ডায়েরিটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো, ধুলো জমে কি অবস্থা হয়েছে। এমনিতে আমি বই পড়তে অনেক ভালোবাসি, আর এই ডায়েরিটা পেয়ে ভাবলাম এটাকেও পড়ে ফেলি। কিন্তু কি লেখা ছিল সে ডায়েরিতে, যার কারণে আমি এত মনোযোগ দিয়ে ডায়েরি পড়ছিলাম। আমার হাজবেন্ড আমাকে এত ডাকার পরেও আমার কান অবধি পৌঁছাচ্ছিল না। সব কাজ শেষ করে মিহিরকে ঘুম পাড়িয়ে আমি আবারও বসলাম সে ডায়েরি নিয়ে। সাল 2005, মাস জুলাই, তারিখ 10, সময় বিকাল 5টা 35 মিনিট। আকাশে মেঘ জমে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছে বৃষ্টির ফোঁটা আমার চোখেই পড়বে। কেউ একজন আমার ঘাড়ে হাত রেখে বলল, কি রে ময়না, এই অবেলায় চুল ছেড়ে বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? তোর কি জিন ভূতের ভয় নেই নাকি? চমকে উঠলাম, পেছনে তাকিয়ে দেখলাম আমার বাবার বন্ধু মকবুল চাচা। আরে চাচা, আপনি কেমন আছেন? ভালোই আছি রে ময়না, তুই কেমন আছিস? তুই তো দিন দিন ভারী সুন্দরী হয়ে উঠছিস। তখনই মা পেছন থেকে এসে বলল, আরে ভাইজান ভালো আছেন তো? অনেকদিন পর এলেন বাড়িতে। আমি তড়িহড়ি করে ঘরের দিকে দৌড় দিলাম। কেন যেন বাবার বন্ধু মকবুল চাচাকে আমার দু চোখে দেখতে ইচ্ছে করে না। সে যেন মুখে কথা বলতে পারে না, গায়ে স্পর্শ করাই লাগবে। এর আগেও বাবাকে বলেছি সে যেন আমাদের বাড়িতে না আসে, তারপরও কেন যে চলে আসে সেটাই বুঝি না। আপু, কে এসেছে? কে আর আসবে? সেই লোকটা এসেছে। উফ, এই লোকটার কি আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? আমাদের বাড়িতে এসে পড়ে থাকে। এইসব কথা আমাকে না বলে তোর মাকে গিয়ে বল। আমি অনেকবার বলেছি, আমার কথা গায়েই মাখে না। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল। ময়না, আয় মা, তোর মাথায় একটু তেল দিয়ে দেই। কালকেও চুলে তেল দেওয়া হয়নি। তোমার হাতে আর তেল দিব না, তুমি অনেক বেশি তেল দাও। সব তেল তো বালিশেই চলে যায়, আমার মাথায় কিছুই থাকে না। শুন, বেশি বেশি তেল দিলে চুল বড় হয়, এটা জানিস না? মা, আপুর চুল তো এমনিতে অনেক বড়, আর কত বড় করবে তুমি? অনেক বড় করবো ওর চুল আমি, যাতে আমার মেয়ের চুল দেখে মানুষ চোখ সরাতে না পারে। মনিরা বেগম সকালবেলা উঠান ঝাড়ু দিতে দিতে বললেন, কিরে ময়না, ঘুম থেকে উঠছিস না কেন? মা, আপু কিভাবে উঠবে? আপুর খুব জ্বর এসেছে। কি বলছিস রিনা? দেখি তো। সত্যি তো, জ্বরে গা পুড়ে যাচ্ছে। মা, আজকে আর আপুর স্কুলে যাওয়ার দরকার নেই, দেখেছো তো কত জ্বর এসেছে। তুই কি পাগল হয়েছিস? ওকে আমি জ্বরের মধ্যে স্কুলে পাঠাবো? মনিরা বেগমের যত্নে বিকেল বেলায় জ্বর পালিয়ে গেল। এখন কেমন বোধ করছিস ময়না? হ্যাঁ, অনেকটাই ভালো লাগছে। লিনা, রাত 2টা বেজে গেছে, তুমি এখন এই ডায়েরি নিয়ে বসে থাকবে? তুমি কি এই ডায়েরির চিন্তায় ভুলেই গেছো যে আমার সকালে মিটিং আছে? না, ভুলিনি, ভুলবো কেন? আসলে ডায়েরি থেকে বের হতেই পারছি না। এমন ভাবে পড়ছিলাম মনে হচ্ছে এর ভেতরেই আমি আছি। বাকিটা কালকে পড়ো, এখন তুমি ঘুমাও। পরের দিন দুপুরে সব কাজকর্ম শেষ করে মিহিরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবারও সেই ডায়েরির পাতা খুললাম। মাস জুলাই, তারিখ 11। এইবার আমি নবম শ্রেণীতে উঠেছি। আগের দিন জ্বর থাকার কারণে আমি স্কুলে যেতে পারিনি, কিন্তু পরের দিনে আমি রওনা দিলাম স্কুলে। আজকে ক্লাসে মেঘলা আসেনি? না, ও তো আসেনি, ওর খুব জ্বর এসেছে। তাই কি ব্যাপার বলতো? কালকে আমার জ্বর ছিল আর আজকে ওর? না না, ও তো কালকেও আসেনি। কি বলিস? তাহলে মনে হয় শরীর খুব খারাপ। স্কুল ছুটির পর ওকে দেখতে যাব। তুই একা একাই যাস, আমি যেতে পারবো না রে। আমার মা নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? ওদের বাড়ির আশেপাশে এত জঙ্গল, মা আমাকে ওদের বাড়িতে যেতে নিষেধ করেছে। গ্রাম সাইড তো একটু জঙ্গল থাকবেই, এতে নিষেধ করার কি আছে? তুই আর আমি একসাথে গেলে কি হবে? তারপরেও মা যদি জানতে পারে আমাকে খুব বকবে। তুই একাই যাস। ঠিক আছে, আমি একাই যাব, তোর যেতে হবে না। স্কুল ছুটি হওয়ার পর আমি মেঘলাদের বাড়িতে যাই। ওদের বাড়ির রাস্তাটা বেশ নীরব, সেখানে হয়তো মানুষ মেরে ফেললেও কেউ দেখতে আসবে না। বরং
বরং কেউ জানবেই না। এখন তো আমার নিজেরই ভয় করছে, নাসিমার কথা মতো যদি আমি না আসতাম তাহলেই হয়তো ভালো হতো। আসলে ওদের বাড়িটা বেশ নীরব জায়গায়, ওকে ওইরকম ভাবে দেখতে আসতাম না, কিন্তু ও আমার ছোটবেলার বান্ধবী। কালকে আমার জ্বর এসেছে শুনে হয়তো আমার বাসায় চলে যেত যদি না ওর জ্বর আসতো। তাই আমি কি করে বসে থাকি, আমারও তো উচিত ওকে দেখতে আসা। ওদের বাড়ির 3 রাস্তার মোড়ে বিশাল বড় একটা কদম গাছ আছে। আমি যখন সেই কদম গাছটার নিচ দিয়ে যাচ্ছিলাম তখন আমার বারবার মনে হচ্ছিল কেউ সেই কদম গাছে বসে আছে আর আমাকে উকি দিয়ে দেখছে। পরিষ্কার আকাশটা হঠাৎ করে কালো মেঘে ছেয়ে গেল। সেই কদম গাছের নিচ দিয়ে যাওয়ার সময় কোনো কারণ ছাড়াই হঠাৎ করে হোঁচট খেয়ে আমি মাটিতে পড়ে যাই। আমার সাদা স্কুল ড্রেসটার মধ্যে কাদা লেগে গেছে, মা নির্ঘাত বকবে। তাই আমি ঠিক করলাম মেঘলাদের বাড়িতে গিয়ে হাত মুখ ভালো মতো ধুয়ে নিব, যাতে মা বুঝতে না পারে। আমি যখন কোনো কারণ ছাড়া হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম তখন আমি দেখলাম যে আমার সামনে কেউ এসে দাঁড়িয়েছে। তাকিয়ে দেখলাম খুব সুন্দর একটি ছেলে, জুব্বা পরা। সে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। ছেলেদের থেকে সাহায্য নিব কখনোই না, এই শিক্ষা আমার মা আমাকে দেয়নি। আমি নিজে নিজে উঠে দাঁড়ালাম, আশেপাশে তাকিয়ে দেখলাম কোনো বড় ইট বা কিছুই নেই, সমান রাস্তা। তাহলে আমি কিসের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম? সে ছেলেটা আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, আমিও তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তখনই আমার মায়ের কথা মনে পড়ে গেল। মা বলেছে অপরিচিত কোনো ছেলের সামনে যেতে না। আমি কোনো রকমে উঠে হাঁটা ধরলাম মেঘলাদের বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে কেন যেন আমার মনে হলো সেই ছেলেটা আমার পেছন পেছন আসছে। তাই আমি পেছনে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি সেই ছেলেটা আমার পেছনেই আসছে। এরপর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, ভাবলাম যে ছেলেটা হয়তো আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু কি বলতে চাচ্ছে? এভাবে আমার পিছু করলে আমার খুবই বিরক্তিকর লাগছিল বিষয়টা। তাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম কেন সে আমার পিছু করছে। এরপর সে হেঁটে হেঁটে আমার সামনে আসে। আমি তাকে বললাম, কি ব্যাপার, আপনি কি আমাকে ফলো করছেন? সে কিছুই বলল না, আমার দিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। আমি তাকে বারবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কথা বলছেন না কেন? কিন্তু সে কিছুই বলল না, আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার এভাবে তাকিয়ে থাকা দেখে আমার মনের মধ্যে কেমন একটা ভয় শুরু হয়ে গেল। তাই আমি আর তার সাথে কোনো কথা না বলে উল্টো পথে আমার বাড়ির দিকে যাচ্ছি। আমি একদম মেঘলাদের বাড়ির কাছে চলে এসেছিলাম। এখন যদি আমি মেঘলাদের বাসায় যাই তাহলে আবারও আমার বাড়িতে যেতে হবে, আর তখনও যদি এই ছেলেটা এখানে দাঁড়িয়ে থাকে তাহলে কি হবে? বাসায় গিয়ে মাকে বলবো এই ছেলেটা আমার পিছু করছে। এরপর আমি হাঁটা ধরি আমার বাড়ির উদ্দেশ্যে। পেছনে তাকিয়ে দেখলাম ছেলেটিও আমার পেছন পেছন আসছে আর আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ছেলেটির চেহারাটা কেমন যেন রহস্যময়, মনে হচ্ছে দেহে কোনো প্রাণ নেই। আমার খুব ভয় করছিল, তাই এক পর্যায়ে আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি আমার বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। দৌড়ে এলো আমার ছোট বোন, এসে আমাকে বলল, আপু তোমার কি হয়েছে? মা জলদি এসো, আপুর কি যেন হয়েছে। এরপর যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি আমার বিছানায়। রাতে আমার ভীষণ জ্বর এলো। মা ভাবলো যে কালকের শরীর খারাপটাই হয়তো আজকেও বেড়েছে, কিন্তু আমি তো কাউকে বলে বোঝাতে পারবো না যে আমি কি জন্য ভয় পেয়েছি। 2 দিন আর আমি স্কুলে যেতে পারিনি। 3য় দিনের দিন আমি একটু সুস্থ হই এবং স্কুলে যাওয়ার জন্য বের হই। বের হওয়ার পর হাঁটতে হাঁটতে পেছনে তাকিয়ে দেখলাম সেই ছেলেটি অনেক দূরে দাঁড়িয়ে আমাকে দেখছে। কোনো কিছু বলে না, হাসে না, শুধু তাকিয়ে থাকে খুব গম্ভীর ভাবে। স্কুলে গিয়ে আমার বান্ধবীকে বিষয়টা জানানোর পর সে আমাকে বলল, হয়তো তোর প্রেমে পড়েছে ছেলেটি। কিসের প্রেম? আমার মা জানলে আমাকে মেরেই ফেলবে। স্কুল ছুটি হওয়ার পর যখন বাড়ির দিকে আসছি তখন আমি দেখলাম সেই ছেলেটি আবারও আমার পিছু পিছু আসছে। ছেলেটা কি সারাক্ষণ আমার স্কুলের গেটেই দাঁড়িয়েছিল? কখন আমার ছুটি হবে আর কখন সে আমার পিছু করবে? আমি আমার বান্ধবীকে বললাম, ওই দেখ ছেলেটি আবারও আসছে। বান্ধবীকে যখন ছেলেটাকে দেখালাম তখন সে বলল, কোথায় ছেলেটি? আমি তো দেখতে পাচ্ছি না। আমি কিছুটা ঘাবড়ে গেলাম, কি বলছে ও? আমি দেখতে পাচ্ছি আর ও পাচ্ছে না। এরপর বাড়ি চলে আসি। বাড়ির পথে আমাকে একাই আসতে হবে। বাড়ি আসার পথেও দেখলাম ছেলেটি আমার পিছু পিছুই আসছে, কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে আমার দিকে। এই ছেলেটার জন্য আমার খুব ভয় লাগে বাড়ি থেকে বের হতে। কিছুদিন আগে আমাদের এই গ্রামের জসিম মামার মেয়েকে রাস্তা থেকে একটা বকাটে ছেলে ওকে তুলে নিয়ে বিয়ে করেছে। এই সমাজ ওকে মেনে নেয়নি। ও বর্তমানে সেই ছেলেটির কাছেই আছে। তাই যে এখন আমার ভীষণ ভয় করছে এই ছেলেটিও কি সেই মন মানসিকতা নিয়ে আমাকে পিছু করে নাকি। এখন তো ছেলেটাকে দেখলে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মাকে যে বলবো সেই সাহসটুকু পাচ্ছিলাম না। কি করব আমি বুঝতে পারছি না। মাস জুলাই,
তারিখ 20। এখন তো ছেলেটাকে আমাদের বাড়ির উঠোনেও দেখতে পাই। আস্তে আস্তে আমার হাসি মুখটা কোথাও যেন মিলিয়ে গেল। সারাক্ষণ ভয়ে থাকতাম। আমার মা আমার বোনকে আমার কাছে পাঠাতো আমার কি হয়েছে, কেন আমি এত ভয়ে ভয়ে থাকি সেটা জানার জন্য। কিন্তু আমি ওকেও যে কিছুই বলতে পারছিলাম না। এসব কথা জানলে প্রথমে আমার বাবা স্কুলে যাওয়া বন্ধ করে দিবে। আমার ইচ্ছা আছে ম্যাট্রিক পাস করার, কিন্তু এই পর্যায়ে এসে আমি কোনোভাবেই আমার পড়ালেখা বন্ধ করতে চাচ্ছিলাম না। একদিন বিকেলবেলা মা আমার ছোট বোনকে নিয়ে আমার আন্টির বাড়িতে গিয়েছিল। ওদের বাড়িতে ধান সেদ্ধ হয়েছে, তাই মাকেও যেতে বলেছে। প্রত্যেকবার মা যায়, কেননা ওদের আর আমাদের জমি একই সাথে। বাড়িতে পুরো আমি একাই ছিলাম, ঘুমিয়ে আছি। হঠাৎই মনে হলো কেউ আস্তে আস্তে আমাদের ঘরের দরজা পিটাচ্ছে। আমি ভাবলাম আমার বোন আর মা এসেছে, কিন্তু তারা গিয়েছে 5 মিনিটও হয়নি। আর আমার সেই আন্টিদের বাড়ি অনেক দূরে, এত দূর থেকে এত জলদি আসা সম্ভব না। আবার এমনও হতে পারে মা হয়তো কিছু ফেলে গেছে। তাই আমি উঠে দরজা খুললাম। দরজা খুলেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সাদা জুব্বা পরা সেই ছেলেটি দাঁড়িয়ে আছে, মুখে কোনো কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে আমার দিকে। আমি ভয়ে 1-2 পা করে পিছাতে লাগলাম এবং কাঁদতে লাগলাম। অনেক ভয় করছিল, হয়তো ছেলেটা আমাকে তুলে নিয়ে যাবে, আমাকে সারাক্ষণ নজরে রাখছে। তাই তো মা চলে গিয়েছে, সেই সুযোগে চলে এসেছে। আমি 1 পা 2 পা করে পেছাতে লাগলাম, সেও আমার সামনে 1 পা 2 পা করে এগিয়ে আসছে। পেছাতে পেছাতে পেছনে দেয়াল অনুভব করলাম। ছেলেটাও আমার খুব সামনে চলে এসেছে, যেন আমার নিঃশ্বাসের শব্দটাও ছেলেটার কান অব্দি পৌঁছে গেছে। আমি যে কিছু বলবো সেই শব্দটুকু মুখ দিয়ে বের হচ্ছে না। মনে হচ্ছে আমি কোনো মানুষ না, জীবন্ত লাশ। ছেলেটা একদম আমার সামনে চলে আসলো, কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোমাকে আমি খুব পছন্দ করে ফেলেছি, তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। এই কথা শুনে আমি সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি, আমার পাশে আমার মা আর বোন বসে আছে। আমি কোনো কিছু না বলে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এত জোরে জোরে কাঁদলাম যে মা আমাকে কোনোভাবেই থামাতে পারছিলেন না। আর সহ্য করতে না পেরে এবার মাকে আমি সবকিছু খুলে বলি। মা সব শুনে বললেন, ছেলেটিকে তুমি চেনো? ছেলেটির নাম কি? আমি মাকে বললাম আমি ছেলেটিকে চিনি না, ছেলেটির নামও জানি না। আমি মাকে বললাম যে নাসিমাকে আমি সবকিছুই খুলে বলেছি। তখনই আমার মা আমার ছোট বোনকে নাসিমাদের বাড়িতে পাঠায় এবং ওকে নিয়ে আসতে বলে। নাসিমা বলল যে হ্যাঁ, আমি তাকে সবকিছুই খুলে বলেছি, কিন্তু সেদিন যখন আমি ছেলেটিকে নাসিমাকে দেখাচ্ছিলাম তখন সে দেখতে পাচ্ছিল না। মা আমাকে একটি কবিরাজের কাছে নিয়ে গেলেন। সেই কবিরাজ আমাকে ঝাড়ফুঁক করে দিলেন এবং বললেন যে আমার উপর নাকি ভয়ঙ্কর জিনের নজর পড়েছে। কবিরাজ মাকে বললেন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে দিয়ে দিতে, কেননা আমাদের মতো বয়সী মেয়েদের উপরই নাকি জিনের নজর পড়ে, আর বিয়ে দেওয়ার পর সব ঠিক হয়ে যায়। আমার মা মরিয়া হয়ে উঠলেন আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি বিয়েতে কোনোভাবেই রাজি ছিলাম না, কেননা আমার ইচ্ছে ছিল আমি ম্যাট্রিক পাস করব। বাবা মাকে খুব বকলেন, বললেন যে আমি আগেই না করেছিলাম পড়ালেখা করাতে, পড়ালেখা না করালে এইসব হতো না, ঘরে থাকতো তাহলে আর কোনো জিনের নজরও পড়তো না। বাবা পাগল হয়ে গেলেন আমাকে বিয়ে দিয়ে বিদায় করার জন্য। আমার জন্য দেখা হলো অনেক অনেক সম্বন্ধ। যতগুলো সম্বন্ধ আসছিল সবগুলো লোকেরই বয়স বেশি। আমি মাকে বলেছিলাম যেহেতু আমার বিয়ে দিচ্ছ তাহলে দয়া করে আমাকে কোনো বুড়ো লোকের সাথে বিয়ে দিও না। অবশেষে আমাদের গ্রামের 3 গ্রাম পরে একটি ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। ছেলেটির নাম আবির। ছেলেটির বয়স 25 বছর। ছোটবেলায় তার বাবা তার মাকে রেখে অন্য এক মহিলাকে বিয়ে করে চলে যায়। এরপর সে নানা নানি এবং মায়ের কাছেই বড় হয়েছে। দেখতে দেখতে তার নানা নানি মারা যায় এবং কয়েক বছর আগে তার মাও মারা গিয়েছে। বর্তমানে সে তার চাচার বাড়িতে থাকে। চাচার সব কাজ কর্ম সে দেখাশোনা করে। ওর চাচার কোনো সন্তান নেই, তাই ওকে নিজের ছেলের মতোই দেখে। তাই এবার ওর চাচা ঠিক করেছে ভাতিজার বিয়ে দিবে, যার কারণে ওর জন্য মেয়ে দেখা হচ্ছিল। এক পর্যায়ে ওর চাচা আমার কথা শুনে রাজি হয়ে যায় এবং ঠিক করে যে আমার সাথেই বিয়ে হবে। এরকম একটা ছেলেকে আমি কখনোই বিয়ে করতে চাচ্ছিলাম না, যার নিজের কোনো পরিচয় নেই। ওর চাচা যদি ওকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে ওর কি অবস্থা হবে? মানুষের কাছে হাত পেতে খাবার খেতে হবে, আর এরকম ছেলে আমার মোটেও পছন্দ না। 2 দিন পর ছেলের চাচা এবং ছেলে আমাদের বাড়িতে আসে আমাকে দেখার জন্য। আমি সেই দিন আমার ছোট বোনকে জড়িয়ে ধরে খুব কান্না করছিলাম। ওকে বললাম, দেখ বনু, আমার কিছুই ভালো লাগছে না, তুই কিছু কর, বিয়েটা ভেঙে দে। এরকম একটা ছেলেকে আমি কখনো বিয়ে করতে চাই না। তখন আমার ছোট বোন রিনা আমাকে বোঝালো, আপু তুমি মন খারাপ করো না, ছেলেটা অনেক ভালো, তোমাকে অনেক যত্নে রাখবে। আমার কথা কেউই শুনছিল না। মা এক পর্যায়ে রিনাকে বলে দিল আমার সাথে কথা বলতে না, নয়তো রিনাকে ভুলিয়ে ভালিয়ে আমি নাকি পালিয়ে যাব। সেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। তারা আমাকে দেখে অনেক পছন্দ করেছে। যতদূর মনে হচ্ছে ছেলের থেকে ছেলের চাচারই বেশি পছন্দ হয়েছে আমাকে। তিনি যদি পারতেন তাহলে সেই দিনই আমাকে বউ করে নিয়ে যেতেন। গায়ে হলুদের দিন সবাই আমাকে হলুদ দেওয়ার পর রাতে আমি চলে আসি আমার ঘরে। কোনো কিছুতেই যেন শান্তি খুঁজে পাচ্ছি না, সবকিছুই অশান্তি লাগছে। আমার সুন্দর জীবনটা কিভাবে শেষ হয়ে যাচ্ছে। আমাদের দোতলা কাঠের বাড়ি এবং আমাদের একটি বেলকনিও আছে দোতলাতে। আমি তখন দোতলার ঘরে শুয়ে শুয়ে কাঁদছি। হঠাৎই আমার মনে হলো আমাদের বেলকনিতে কেউ হাঁটাচলা করছে। তাই আমি ঘর থেকে বেরিয়ে বেলকনিতে যাই কে আছে তা দেখার জন্য।
দাঁড়িয়ে দেখলাম কেউ নেই। তারপর আমি যেই না রুমের মধ্যে ঢুকে যাব ঠিক তখনই আমি দেখলাম ঘরে ঢোকার দরজার সামনে সাদা জুব্বা পরা সেই ছেলেটি দাঁড়িয়ে আছে, মানে জিন। এবার আমি আর ভয় পেলাম না। আমি তাকে বললাম, আপনি যা চেয়েছিলেন তাই হয়েছে। আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে শুধুমাত্র আপনার জন্য। আপনাকে আমি কখনোই মাফ করব না, কখনোই না। ঠিক তখনই সেই জিনটা একদম আমার সামনে চলে আসে, এতটাই কাছে যে আমার নিঃশ্বাসের শব্দটুকু তার কান অব্দি পৌঁছাচ্ছিল। তুমি কি আমার সাথে যেতে চাও? আমি তাকে সাফ মানা করে দিলাম। এরপর সে একটা মুচকি হাসি দিয়ে বলল, কোনো চিন্তা করো না, আমাদের আবার দেখা হবে। এরপর সে অদৃশ্য হয়ে যায়। বিয়ের দিন বিদায়ের সময় আমার খুব কান্না পাচ্ছিল। আমি আমার ছোট বোন রিনা এবং মাকে জড়িয়ে ধরে কাঁদলাম এবং বেদনাদায়ক কিছু কথা বললাম। কি দরকার ছিল আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার? আমি কি এতটাই বোঝা হয়ে গিয়েছিলাম? এরপর আমার বর আবির আমাকে নিয়ে চলে এলো শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়ি মানে ওর চাচার বাড়ি আর কি। সে বাড়িটা অনেক বড় একটা বাড়ি। বাড়িতে অনেক বড় উঠান এবং বাড়ির চারপাশে সব গাছ লাগানো আছে, কোনো কিছুই কিনে খেতে হয় না। সে বাড়িতে আমি একা মেয়ে, আমার বর আর চাচা শ্বশুর। চাচি শাশুড়ি মারা গেছেন অনেক বছর আগে। এরপর আমার চাচা শ্বশুর আর বিয়ে করেননি। তো যাই হোক, আমি ওই গ্রামের নতুন বউ। আমাকে দেখার জন্য অনেকেই আসলো। আজ আমার বাসর রাত। খাটের ওপর বসে জানালার দিকে বাহিরে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর আমার বর আবির ঘরে ঢুকে। আমি অবশ্য একটু অন্যমনস্ক ছিলাম, তাই সে যে এসেছে আমি তা টের পাইনি। ঘরটা পুরোপুরি অন্ধকার ছিল, চাঁদের আলো জানালা দিয়ে ঘরে ঢুকেছে, এই আর কি। সে এসে খাটের ওপর উঠে আমার সামনের দিকে এসে বসলো। এবার আমি একটু চমকে উঠলাম তাকে দেখে। সে আমার মাথার ঘোমটা তুলে দিয়ে বলল, কেমন আছো ময়না? এই কণ্ঠটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগেও আমি শুনেছি। যাই হোক, আমি তাকে বললাম, কেমন আর থাকবো, আপনি আমাকে ভালো থাকতে দিয়েছেন। আমার ইচ্ছে ছিল আমি ম্যাট্রিক পরীক্ষাটা দিব, কিন্তু আপনার জন্য আমি তাও পারলাম না। তখন সে একগাল হেসে দিয়ে বলল, মেয়েদের অত পড়ালেখা করতে হয় না, অনেক তো পড়েছো, এবার সংসার সামলাতে হবে। আপনি মূর্খ দেখে কি আমাকেও মূর্খ ভাবছেন? তখন সে আরো জোরে জোরে হাসতে লাগলো আর বলল, আমার বউটা তো ভারী তেজি, বেশ ভালো। আমার এরকম তেজি মেয়েই পছন্দ। জানো, তুমি যখন স্কুল থেকে বাড়ি ফিরতে আমি তোমাকে সারাক্ষণ নজরে রাখতাম। কি? আপনি আমাকে নজরে রাখতেন? আপনি কি আমাকে আগে থেকে চিনতেন? হ্যাঁ, আমি তো তোমাকে আগে থেকেই চিনতাম, তোমাকে সারাক্ষণ দেখতাম। কথাগুলো কেমন যেন ঘটকা লাগছিল আমার। এরপর আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়। মধ্যরাতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎই আমি টের পাই কেউ দরজা খুলে ভেতরে ঢুকলো। আমি আচমকা ঘুম থেকে উঠে বসি, দেখি আমার বর আবির বাহির থেকে ভেতরে ঢুকলো। কি ব্যাপার, আপনি কোথায় গিয়েছিলেন? আমি কোথায় গিয়েছিলাম তোমাকে বলতে হবে? নিজের ঘুম ঘুমাও। আমি অবাক হয়ে গেলাম। পুরুষ মানুষ মনে হয় এইরকমই, একবার নিজের চাহিদা পূরণ হয়ে গেলে সে যেন স্বার্থপর হয়ে ওঠে। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, জানালার দিকে মুখ করে তাকিয়ে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ আগে মানুষটা কত ভালো ছিল, হাসি খুশি, যেন আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু এখন তার আরেক রূপ দেখতে পাচ্ছি। মনে মনে বাবা মাকে বকতে লাগলাম, কেন সে এইরকম একটা ছেলের সাথে আমার বিয়ে দিল? এই ছেলের সাথে আমি সারা জীবন কাটাবো কিভাবে? সকাল হয়ে গেল, তাকিয়ে দেখলাম আমার বর আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে, অথচ এই মানুষটা কাল রাতে আমার সাথে কি ব্যবহারটাই না করেছে। আমি তার সাথে কোনো কথা না বলে বিছানা থেকে নামতে নিলে সে আমার হাত টেনে বিছানায় ফেলে দেয় আর বলে, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, তুমি আমার পরী, আজ তুমি গোলাপি রঙের শাড়ি পরবে, গোলাপি রঙের শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগবে। আমি বুঝে উঠে পারছিলাম না সে কেন এরকম করছে। যাই হোক, ঘুম থেকে উঠে গোসল করে আমি গোলাপি রঙের শাড়ি পরি। ঘরে এসে দেখি আবির বসে আছে, কপাল কুঁচকানো, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। কি হয়েছে, আপনার কি মন খারাপ? আমার মন খারাপ কিনা তোকে বলতে যাব কেন? যা আমার জন্য নাস্তা বানা। আপনার কি মাথায় সমস্যা আছে? কিছুক্ষণ আগেই তো আপনি আমাকে বললেন গোলাপি রঙের শাড়ি পরতে, কত ভালো ব্যবহার করেছেন, এখন আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করছেন? কখন বলেছি তোকে আমি গোলাপি রঙের শাড়ি পরতে? এখন আমার সামনে থেকে দূর হ, তোর চেহারা আমি দেখতে চাই না। আমার মনে হচ্ছিল মাটি ফাঁক হয়ে যাক আর আমি সেখানে ঢুকে যাই। একটা মানুষ কিভাবে এতগুলো রূপ ধারণ করতে পারে? সে আমার সাথে কেন এত খারাপ ব্যবহার করছে? যাই হোক, কান্না করতে করতে ঘর থেকে বের হলাম, রান্নাঘরে গেলাম। বিয়ের প্রথম দিনই আমার নাস্তা বানাতে হবে, কেননা এই সংসারে তো আর কোনো মেয়ে নেই। চাচা শ্বশুরের ঘরে গেলাম, গিয়ে দেখলাম সে বসে বসে পেপার পড়ছে। আমি তার পা ধরে সালাম করলাম। এরপর সে তার চোখ দিয়ে ওপর থেকে নিচ অব্দি আমাকে দেখে নিল। বাবা, বেশ ভালো, গোলাপি রঙের শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তাকে ধন্যবাদ দিয়ে নাস্তা বানানোর জন্য আসবো। নাস্তা বানানোর কোনো দরকার নেই ময়না,
ভোলাকে বলেছি ও নাস্তা নিয়ে আসবে। তুমি নাস্তা বানালে তো তোমার এই সুন্দর হাত দুটি নষ্ট হয়ে যাবে। কিছু হবে না চাচা, আমি সবকিছুই করতে পারবো। আমার মুখে চাচা শুনে তার মুখটা কালো হয়ে গেল। কিছুক্ষণ বাদে ভোলা নাস্তা নিয়ে আসলো। খাবার টেবিলে সবাইকে নাস্তা পরিবেশন করে দিচ্ছিলাম। একটু পরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ এলো, মানে রান্নাঘরে বিড়াল ঢুকেছে। তখন আবির আমাকে এক ধমক দিয়ে বললেন, সব কি ভেঙে ফেলবি? গিয়ে দেখ কি হচ্ছে। হবু স্বামীর মুখে তার চাচা এই কথা শুনে বললেন, আবির এটা কি ধরনের কথা নতুন বউয়ের সাথে? তখন আবির মাথা নত করলো আর বলল যে, আমার ভুল হয়ে গেছে চাচা, আমাকে মাফ করে দিন। তখন ওর চাচা হেসে হেসে বলতে লাগলেন, বউ হচ্ছে লেবুর মতো, বেশি চিপলে কিন্তু তেতো হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আমার চাচা শ্বশুরের কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। আমি দৌড়ে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখলাম একটা কালো বিড়াল আমার দিকেই তাকিয়ে আছে। সে প্লেটটা ভেঙে ফেলেছে। আমি বিড়ালটাকে হুশ হুশ করলেও বিড়ালটা সরছিল না। এক পর্যায়ে আমি বিড়ালটার সামনেই সেই প্লেটটা পরিষ্কার করতে লাগলাম। প্লেট পরিষ্কার করতে করতে হঠাৎই আমি অনুভব করলাম আমার পেছনে এসে কেউ দাঁড়িয়েছে। ঘুরে তাকিয়ে চমকে উঠলাম, দেখলাম আবির দাঁড়িয়ে আছে। এক হাত দেয়ালের উপর ভর করে দাঁড়িয়েছে, মনে হচ্ছে নায়ক। মুচকি হেসে বলল, আমার কথা মতো গোলাপি শাড়ি পরেছো, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি তার সাথে কোনো কথাই বললাম না, কেননা তার সাথে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই। কিছুক্ষণ পর সে গায়েব হয়ে গেল। এসে দেখলাম সে খাবার খাচ্ছে, কিন্তু একটু আগেই তো সে রান্নাঘরের দিকটাই ছিল। তাহলে এত জলদি কি করে এসে খাবার খাচ্ছে? আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম দিন দিন। এই দেখতাম তার ভালো রূপ, এই আবার খারাপ রূপ। নিজের স্বামীকেই আমি চিনতে পারছিলাম না। মাঝে মাঝে তো আমার এটাই মনে হতো যে সে আসলে একজন নয়, দুইজন। এক মাস পর খাবার খেতে বসে হঠাৎ করে বমি চলে আসে, আর আমি দৌড়ে গেলাম বমি করার জন্য। আমার চাচা শ্বশুর ধারণা করলেন আমি গর্ভবতী। আমিও সেটাই ধারণা করেছিলাম, কেননা গর্ভবতী মহিলাদের যে সকল লক্ষণ থাকে সবগুলো আমার মধ্যেই দেখতে পাচ্ছিলাম। এর কিছুদিন পর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, যার কারণে আমার চাচা শ্বশুর বাড়িতে ডাক্তার নিয়ে আসে। ডাক্তার দেখে জানালেন আমি মা হতে চলেছি। তখন আমার স্বামী সব মানুষদের সামনে বললেন যে এই বাচ্চা নাকি তার না, সে নাকি আমাকে ছুঁয়েও দেখেনি। সবাই আমার দিকে নোংরা চোখে তাকাতে লাগলেন। তাহলে কি আমি কারোর সাথে নোংরামো করেছি? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছিল। আমার স্বামী একই কথা বলছে। জীবনের প্রথম কোনো পুরুষ যদি আমাকে স্পর্শ করে থাকে, সে হচ্ছে আমার স্বামী। আমি সবার সামনে তার পায়ে ধরে কেঁদে বলতে লাগলাম, আপনি কেন মিথ্যে কথা বলছেন? আমার পেটের বাচ্চাটা তো আপনার। কিন্তু তখন সে পুরোপুরি অস্বীকার করলো। সবার সামনে আমার স্বামী 1 তালাক 2 তালাক 3 তালাক বলে মৌখিক তালাক দিয়ে দিল। আর গ্রামে মৌখিক তালাক মানেই সবকিছু। চাচা শ্বশুরও অবিশ্বাস করতে লাগলেন, কেননা সে বারবার বলছিলেন তার ভাতিজা নাকি কখনো মিথ্যা কথা বলে না। তার মানে আমার অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে। আমি সেই দিন খুব কাঁদলাম এবং আমার স্বামীর দিকে আঙ্গুল তাক করে বললাম, তোর বিচার আল্লাহ করবে। বাড়িতে চলে আসলাম। বাবা মুখ ফিরিয়ে নিলেন। তোর মতো মেয়েকে ঘরে ঠাঁই দিলে আমার পাপ হবে। রিনা দৌড়ে এলো আমার কাছে, জড়িয়ে ধরে বলল, বুবু তুই কাঁদিস না, আমি তোকে বিশ্বাস করি। সেই দিনটা ছিল জাহান্নামের মতো। বিয়ে, সংসার, সম্পর্ক সব শেষ। বাবার হাতে পায়ে ধরে আশ্রয় নিয়েছিলাম বাড়িতে। সেই দিন বুঝতে পেরেছিলাম মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই পাপ হয়েছে। মা আমার সাথে কথা বলতেন না, উল্টো আমার বোনকে বকতেন আমার সাথে কথা বলতে দেখলে। ভাবতেও অবাক লাগে এরা আমার আপনজন। রাত্রিবেলা বেলকনিতে দাঁড়িয়ে কাঁদছিলাম, কেন হচ্ছে আমার সাথে এরকম? আমার ভাগ্যটা এতটাই খারাপ যে নিজেকেই নিজে চিনতে পারছি না। এত হাসি খুশি প্রাণোচ্ছল একটা মেয়ে কি থেকে কি হয়ে গেলাম। বান্ধবীরাও মুখ ফিরিয়ে নিল আমার থেকে। যদি আমার সাথে কথা বললেও তাদের ঘাড়ে পাপ চলে যায়। অথচ যখন স্কুলে পড়তাম তখন তাদের প্রাণের বান্ধবী ছিলাম। আমার জীবনটা হয়ে গেল একদম অসহায়, একদম একা হয়ে গিয়েছিলাম আমি। কেউ কথা বলতো না আমার সাথে। বেলকনিতে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, পেটে থাকা এই পাপের কি করব? আমার স্বামীর নাম শুনলেই যে আমার রাগ হয়। ওর এই পাপ নিয়ে আমি আর বাঁচতে চাই না। এমনিতেও আমার চরিত্রে দাগ লেগে গেছে। ঠিক করলাম যেভাবেই হোক এই পাপটাকে নষ্ট করে ফেলবো। ঠিক তখনই আমার সামনে হাজির হলো সেই জিনটি যার কারণে আবিরের সাথে আমার বিয়ে হয়েছিল। সে এসে কাঁদো কাঁদো চোখে আমার দিকে তাকিয়ে বলল, বাচ্চাটাকে মেরে ফেলো না, ওটা আমার বাচ্চা। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমার পাশে রিনা বসে আছে। আমার জীবনটা হয়ে গেল ছন্ন ছাড়া। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তার উপর জিনের বাচ্চা আমার পেটে। কাউকে এই সমস্ত কথা খুলেও বলতে পারছিলাম না। তারা হয়তো ভাববে আমি আমার চরিত্র থেকে দাগ সরাতে উল্টো পাল্টা মিথ্যে কথা বলছি। দেখতে দেখতে সময় কাটতে লাগলো। 3 মাসের পেটকে দেখা যেত 5 মাসের পেটের মতো। কিন্তু গর্ভবতী অবস্থায় গর্ভবতী মায়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমার তেমন কোনো কিছুই হচ্ছিল না, বরং আমার মনে হচ্ছিল আমার পেটে কিছুই নেই।
প্রত্যেক রাতে আমি যখন গভীর ঘুমে থাকতাম তখন মনে হতো কেউ আমার পেটে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। যখনই ঘুম ভাঙতো তখনই দেখতাম সেই জিনটা আমার পাশে বসে আছে। সে সবসময় আমাকে বলতো, চিন্তা করো না ময়না, বাচ্চাটা হয়ে গেলেই আমি চলে যাব, তোমার জীবনটা আগের মতো গুছিয়ে দিয়ে যাব। আমিও সেই অপেক্ষায় রইলাম। ডায়েরি পড়তে পড়তে একদম ডায়েরির শেষের পাতায় চলে এসেছি। শেষ পৃষ্ঠায় লেখা ছিল, আমার জীবনের পুরো গল্প এই ডায়েরিতে লেখা সম্ভব হলো না, তাই আমার জীবনের বাকি গল্পটা আমি অন্য একটি ডায়েরিতে লিখে রাখলাম। আমি মরিয়া হয়ে সেই ডায়েরি খুঁজতে লাগলাম। স্টোর রুমে উঠে গেলাম, কিন্তু ডায়েরির কোথাও খুঁজে পেলাম না। আমি যেন পাগল হয়ে গেলাম। ডায়েরি খুঁজতে খুঁজতে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। অবশেষে দারোয়ানকে ডেকে বললাম, আপনি কি বলতে পারেন এ বাসার আগের ভাড়াটিয়া কোথায় আছে, অথবা তাদের নাম্বার দিতে পারেন আমাকে? তখন দারোয়ান বলল, তারা কোথায় আছে সেটা তো জানি না, কিন্তু নাম্বার আছে আমার কাছে। আমি বললাম, তাড়াতাড়ি নাম্বারটা আমার কাছে দিন। এরপর দারোয়ান নাম্বার দিয়ে চলে গেল। আমি আর এক মুহূর্ত দেরি না করে সেই নাম্বারে কল করি। দুবার রিং বাজার পর কল ধরে কেউ। একটি মহিলা কলটা ধরলো এবং সে বলল, কাকে চাই? আপনারা কি এই ফ্ল্যাটে আগে ভাড়াটিয়া ছিলেন? তখন সে বলল, জি আমরাই তো ছিলাম। আমি তাকে বললাম, আপনারা কি কোনো ডায়েরি পেয়েছেন? কিসের ডায়েরির কথা বলছেন আপনি? ময়নার জীবন গল্পের ডায়েরি। তার মানে সেই ডায়েরিটা আপনার কাছে? মানে আপনার কাছে কি আরেকটি ডায়েরি আছে? থাকলে আমাকে দিয়ে দিন। তার মানে দ্বিতীয় পর্বটা আপনার কাছে আছে, তাই তো? হ্যাঁ, আমার কাছে দ্বিতীয় ডায়েরিটা আছে, কিন্তু প্রথম ডায়েরিটা নেই। আর আমি প্রথম ডায়েরিটা অনেক খুঁজেছি, পাইনি। প্রথম ডায়েরিটা তো আমার কাছে। আমি দ্বিতীয় ডায়েরিটা পড়ার জন্য অপেক্ষায় বসে থাকবো। আপনি কি আমার বাসায় আসতে পারবেন? ঠিক আছে, আজ সন্ধ্যায় আমি তোমার ফ্ল্যাটে আসবো। আমি তোমাকে দ্বিতীয় ডায়েরিটা দিয়ে দিব আর তুমি আমাকে প্রথম ডায়েরিটা দিয়ে দিও। ঠিক আছে, আপনি জলদি আসবেন। সন্ধ্যা 7টায় কলিং বেল বাজতেই আমি দরজা খুললাম। দেখলাম সে মহিলা দাঁড়িয়ে আছে। তখন আমি প্রথম ডায়েরিটা তার কাছে দিয়ে বললাম, দ্বিতীয় ডায়েরিটা আমাকে দিন। তখন আমার দিকে সে এক রহস্যময় হাসি দিয়ে বলল, দ্বিতীয় ডায়েরিটা আমি দিতে পারবো না। কেন? কারণ দ্বিতীয় ডায়েরিটা আমার মনের ভেতর আছে। মানে কি বলছেন এইগুলো? কারণ আপনার সেই গল্পের ময়না আর কেউ না, আমি নিজেই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। এই সেই ময়না? বয়স বেড়েছে কিন্তু সৌন্দর্য কমেনি। এরপর চা খেতে খেতে আমি তাকে জিজ্ঞেস করলাম, তারপরে আপনার সাথে কি হয়েছিল? বাচ্চাটা কি পৃথিবীতে এসেছিল? না, আসেনি। তাহলে? আমার প্রেগন্যান্সির যখন 4 মাস তখন সবাই ভাবতো 8 মাস চলছে। এত বড় পেট হয়ে গিয়েছিল আমার। আমি আমার রুম থেকে বের হতাম না লজ্জায়, কেননা আমার স্বামী তো বলেই দিয়েছে এটা তার বাচ্চা না। কিন্তু অবাক বিষয়, আমার এত বড় পেট নিয়েও আমি নড়াচড়া করতে কোনো রকমের অসুবিধা হতো না। মা বাবা কেউই আমাকে দেখতে আসতো না, শুধু আসতো আমার বোন রিনা। ওপরের রুমটা একবারে বন্দি ছিলাম আমি। শুধু খাবারের সময় আমাকে খাবার দিত। আমার মা আমাকে মেনেই নিত যদি এই বাচ্চাটাকে নষ্ট করতে পারতাম। কিন্তু এখন তো আর সম্ভব না। যে কোনো সময় আমার বাচ্চা এই পৃথিবীতে আসবে। একদিন রাতের বেলা প্রচন্ড ব্যথা উঠে আমার। আমি জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার সামনে দাঁড়িয়ে ছিল সেই জিনটি। আমার কান্না দেখে সেও কাঁদছিল আর বলছিল, আমার ছেলেটা এই পৃথিবীতে আসছে, তুমি আর একটু ধৈর্য ধরো। এক পর্যায়ে আমার কান্নাকাটির শব্দ শুনে মা বাবা উপরে চলে আসে এবং একজন দায়ী মহিলার হাতেই আমার বাচ্চার জন্ম হয়। আমার মা প্রচন্ড অবাক ছিলেন, কেননা 5 মাসেই আমার বাচ্চা জন্মগ্রহণ করেছে। ওর হাতগুলো স্বাভাবিক মানুষের মতো ছিল না। হাতের নখগুলো অনেক বড় ছিল এবং 6টা আঙ্গুল ছিল। মাথাটাও বেশ বড় হয়েছিল, চুল ছিল অনেক। কিন্তু মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক সুন্দর ছিল। এরপর আমি সবকিছু ভেবেই নিয়েছিলাম যে আমার দুর্ভাগ্য আর দুঃস্বপ্ন। আমি যদি বাঁচি তাহলে এই ছেলের জন্যই বাঁচবো। নিজের থেকে অনেক বেশি আদর করতাম আমি আমার ছেলেকে। ওর নাম রাখা হলো রাব্বি। ওর যখন 4 মাস বয়স তখনই ও হাঁটতে পারতো। ওকে আমি অনেক চোখে চোখে রাখতাম। আমার মনে হতো আমার এই ছেলের মধ্যে কোনো ভালো শক্তি আছে। প্রত্যেকদিন রাতে সেই জিনটা আসতো। আমি আর আমার ছেলে ঘুমিয়ে থাকতাম। তখন একদিন হঠাৎ রাতে ঘুম ভেঙে যায়। তখন আমি দেখলাম সেই জিনটি আমার ছেলের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার ঘুম ভাঙার পর আমি একটু ভয় পেয়ে যাই, সে আবার আমার ছেলের ক্ষতি করতে এসেছে। তখন সে বলল, ওর 3 বছর বয়সের সময় আমি ওকে নিয়ে যাব, তারপর তুমি তোমার জীবনটা সুন্দর করে গুছিয়ে নিও। আমি তখন চিৎকার করতে যাব, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ আসছিল না। এরপর থেকে অনেক বেশি চোখে চোখে রাখতাম আমি আমার ছেলেকে। কিন্তু ওর যখন 3 বছর বয়স, একদিন সন্ধ্যাবেলা ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি বাবাকে বললাম যে, বাবা কোথাও তো ওকে খুঁজে পাচ্ছি না, আপনি একটু খুঁজে দেন। তখন আমার বাবা বললেন, তোর বজ্জাত ছেলেকে আমি খুঁজতে পারবো না। কিন্তু খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল, ওকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। বিকেলবেলা উঠানেই খেলছিল, কিন্তু হঠাৎ করেই চোখের আড়াল হয়ে গেল। এক পর্যায়ে আমি কান্নাকাটি শুরু করে দেই। সেই রাতে কোথাও ওকে খুঁজে পাওয়া গেল না। সকালবেলা খবর এলো আমাদের বাড়ির পাশের পুকুরে ওর লাশ পাওয়া গেছে। সেই জিনটা
জিনটা আমার ছেলেকে নিয়ে গেছে। ছেলেকে হারিয়ে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। এরপর থেকে কখনো সেই জিন আমার কাছে আসেনি। আমি একবার স্বপ্ন দেখেছিলাম আমার ছেলে আর ওই জিনটা একসাথেই আছে। ছেলে মারা যাওয়ার পর আমার একটা সম্বন্ধ আসে। আমার বাবা আর দেরি করেননি, সেই বয়স্ক লোকের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর আমার একটি ছেলে এবং মেয়ে হয়। আমার স্বামী আজ 7 বছর আগে মারা গেছে। ছেলেকেও বিয়ে করিয়েছি আর মেয়েকেও বিয়ে দিয়ে দিয়েছি। ওরা সবাই সুখে আছে। তোমাদের আসার 2 বছর আগে ফ্ল্যাটটি আমরাই ভাড়া নিয়েছিলাম। আর যাওয়ার সময় আমার ডায়েরিটি ফেলে রেখে যাই।